আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেইন করব এই ড্রামার পার্ট 3। এই পার্টের শুরুতে আমাদেরকে লিয়াং ওয়েকে দেখানো হয় লিয়াং ওয়ে প্র্যাকটিস করছিল। সে তার মেটকে বলে এই ফাসাদ অনেক বিপজ্জনক, এখানে নিজেই নিজেকে প্রোটেক্ট করতে হবে। তখন সেখানে ইউনাক আসে। ইউনাক এসে বলে ম্যাজেস্ট্রি অনেক অসুস্থ। এরপর সিন কাট হয়ে যায়। মহারানী ও লিয়াং ওয়ে জিকিং কে দেখতে আসে। ইউনাক বলে ম্যাজেস্ট্রি অনেক অসুস্থ, তিনি সবার সাথে দেখা করতে পারবেন না, তিনি শুধু লিয়াং ওয়ের সাথে দেখা করতে চান। জিকিং অনেক অসুস্থ, তার অনেক জ্বর হয়েছে। জিকিং লিয়াং ওয়েকে বলে আমার অনেক ঠান্ডা লাগছে, তুমি আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ, এবং সে অনেক বেশি অ্যাক্টিং করতে থাকে। লিয়াং ওয়ে বলে ঠিক আছে। সে যখন বেডে আসে সে সেখানে একটা হিটার দেখতে পায়। তখন সে বলে এতক্ষণ পর্যন্ত তুমি অ্যাক্টিং করতেছিলে। লিয়াং ওয়ে রেগে চলে যেতে চায়, কিন্তু জিকিং তাকে জড়িয়ে ধরে বেডে শুয়ে পড়ে। এদিকে সেকেন্ড প্রিন্স ও জেনারেল লিয়াংকে দেখানো হয়। প্রিন্স বলে আমি ভাবতে পারছি না যে ম্যাজেস্ট্রি আপনাকে ক্ষমা করে দিয়েছে এবং রাজধানীতে ফিরে আসার জন্য বলেছে। জেনারেল বলে আমি লিয়াং ওয়েকে বাঁচানোর জন্য অনেক বেশি মরিয়া হয়ে গেছি, তাছাড়া ম্যাজেস্ট্রিকে মনে হয় আমি ভুল বুঝেছি, আমার এখন রিজাইন দেওয়ার সময় হয়ে গেছে। প্রিন্স বলে আমার মনে হয় এখনো সবকিছু ঠিক হয়নি, তাছাড়া জিকিং সব সময় নিজের ফিউচারের কথা চিন্তা করে, সে নিশ্চয়ই কিছু না কিছু করবে। আমি সিংহাসন ছেড়ে দিয়েছি, কোনো হত্যা বা যুদ্ধ করতে চাই না এর জন্য, তবে এখন সময় এসেছে আমি আর পিছনে ফিরে দেখবো না। এদিকে জিকিং ও লিয়াং ওয়েকে দেখানো হয় ওরা টেম্পেলে এসেছিল। লিয়াং ওয়ে জিকিং কে জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? জিকিং বলে আমি এই টেম্পেলে একবার উইশ করেছিলাম যখন আমি খুবই দিশেহারা ছিলাম। তখন সে ফার্স্টের কথা বলতে থাকে। জিকিং বলে হঠাৎ করে মহারাজ মারা যায়, তিনি পরবর্তী রাজা কে হবে সেটা বলে যেতে পারেননি। আমি বড় ছেলে হিসাবে নতুন রাজা হই, সিংহাসনের দায়িত্ব পাই। আমি বর্ডার এলাকায় থাকতাম, সেখানে সকল মিলিটারি আর্মিদেরকে লিড করতাম আর যুদ্ধ ও দেশকে প্রোটেক্ট করতাম। আমি জানতাম না যে কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, আর আমি রাজপ্রাসাদে কখনো আসিনি। রাজপ্রাসাদের নিয়ম কানুন যে কতটা জটিল হতে পারে তা আমার কোনো ধারণা ছিল না। আমাকে এই প্যালেসের ভিতরে প্রতিটা পদক্ষেপ অনেক সাবধানে নিতে হতো, সব সময় আমার উপর অ্যাটাক হতো। মহারানীও আমার সাথে খারাপ আচরণ করত, মন্ত্রী সবাই নির্ভর করার মতো কেউ ছিল না। তখন আমি থার্ড আঙ্কেলের কাছে যাই এবং তার উপরে নির্ভর হয়েছিলাম। সেই একমাত্র আমার পাশে ছিল, সে আমাকে সকল কাজে হেল্প করত। আমি আমার শত্রুদের কাছ থেকে রিভেঞ্জ নিতে পারতাম। আমি এই টেম্পেলে 3টি উইশ করেছিলাম, আমি যেন পুরো রাজ্যকে স্থিতিশীল রাখতে পারি। দ্বিতীয়ত এ দেশের সর্বদা সমৃদ্ধি ও শান্তি থাকে। তৃতীয়ত যারা আমাকে হত্যা করতে চায় তাদের এ আশা যেন কখনো পূরণ না হয়। লিয়াং ওয়ে বলে এই টেম্পেলে এসে আমি প্রমিস করছি আমি সারা জীবন তোমাকে প্রোটেক্ট করব। এটা শুনে জিকিং অনেক খুশি হয়ে যায় এবং লিয়াং ওয়েকে হাগ করে নেয়। এরপর জেনারেল ও প্রিন্স এর কাছে থার্ড আঙ্কেল আসে। প্রিন্স বলে হঠাৎ করে আপনি এখানে? আঙ্কেল বলে ম্যাজেস্ট্রি আমার কথা শুনে না, সে তার ইচ্ছা অনুযায়ী কাজ করে, তাই আমি তোমাদের সাথে হাত মিলাতে এসেছি। প্রিন্স বলে আমি তোমাকে কেন আমার টিমে নিব? আঙ্কেল বলে নিশ্চয়ই টিমে নিবেন, কারণ আমার কাছে কিছু প্রমাণ আছে। আঙ্কেল জেনারেলকে বলে ম্যাজেস্ট্রি ইচ্ছে করে লিয়াং ওয়েকে লেডি জিন এর বিষয়ে ফাঁসিয়েছে। তার জেনারেল লিয়াং এর আর্মি পাওয়ারের উপর নজর ছিল, যেটা সে এখন তার কন্ট্রোলে নিয়ে ফেলেছে। তাছাড়া তিনি কিছু গার্ডদেরকে ট্রেনিং দিচ্ছেন যাতে করে প্রয়োজন হলে সবাইকে অ্যাটাক করতে পারে। এটা শুনে জেনারেল লিয়াং অনেক রেগে যায়। এদিকে এরা দুজনে অনেক রোমান্টিক টাইম কাটাচ্ছিল। তখন সেখানে স্নোফল হচ্ছিল। লিয়াং ওয়ে সেটা অনেক বেশি এনজয় করছিল। হঠাৎ সে পড়ে যেতে চাইলে জিকিং এসে তাকে ধরে নেয়। জিকিং লিয়াং ওয়েকে একটা কিস করে। পরের দিন সকালে প্রিন্স এসে লিয়াং ওয়েকে প্যালেস থেকে নিয়ে যেতে চায়। লিয়াং ওয়েকে সে সবটা খুলে বলে যে জিকিং সব সময় তাকে মারার চেষ্টা করেছে এবং সবকিছুই তার প্ল্যান। লিয়াং ওয়ে এটা বিশ্বাস করতে চায় না। তখন প্রিন্স জোর করে লিয়াং ওয়েকে উঠিয়ে নিয়ে যেতে চায়। হঠাৎ করে একটা তলোয়ার ছুটে আসে প্রিন্সের দিকে। এরপর জিকিং এসে লিয়াং ওয়েকে ধরে নেয়। তারপর গার্ডরা এসে প্রিন্সকে কারাগারে নিয়ে যায়। প্রিন্স
জিকিংকে বলে আমি কখনো ভাবতে পারিনি তুমি লিয়াং ওয়েকে হত্যা করার চেষ্টা করেছো, তুমি তাকে মারার জন্য এত সব প্ল্যান করেছো। জিকিং বলে তুমি যেহেতু এটা জেনে গেছো তাহলে এখন কি করবে? প্রিন্স বলে আমি তাকে প্রোটেক্ট করার জন্য সবকিছু করতে রাজি আছি এবং আমি তাকে প্রোটেক্ট করবই। জিকিং বলে ও তাই নাকি, ট্রাই করে দেখতে পারো। এরপর জিকিং লিয়াং ওয়ে প্যালেসে আসে, কিন্তু লিয়াং ওয়ে দরজা খুলে না। মেড হং সকালে দরজা খুলে দেখতে পায় জিকিং এখনো বসে আছে। মেড এসে তাড়াতাড়ি লিয়াং ওয়েকে ডাকে এবং লিয়াং ওয়েকে বলে ম্যাজেস্টি এখনো বসে আছে। লিয়াং ওয়ে বলে তুমি তাকে গিয়ে বলে দাও আমি তার সাথে কথা বলতে চাই না। মেড জিকিং কে বলে আপনি যেহেতু তাকে হেড করেন তাই তিনি তাকে প্যালেসের ভিতরে বন্দি করে রেখেছেন। জিকিং বলে তাকে গিয়ে বলো যে সে যতক্ষণ না বাইরে আসবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। ইউনাক ও মন্ত্রীরা জিকিং কে বলে ফিরে আসার জন্য, কিন্তু জিকিং যায় না। তখন লিয়াং ওয়ে বের হয়ে আসে। জিকিং সবাইকে চলে যেতে বলে। জিকিং লিয়াং ওয়েকে বলে আমি কি করলে আমাকে ক্ষমা করবে? লিয়াং ওয়ে বলে যখন খুব ঠান্ডা শীতে গোলাপ ফুটবে, তারা ভরা আকাশে যখন মুনলাইট লেকে প্রতিফলিত হবে তখন আমি তোমাকে ক্ষমা করব। জিকিং বলে ঠিক আছে, এটা তোমার সাথে আমার একটা দিন। পরের দিন সকালে হং এসে লিয়াং ওয়েকে বলে মাই লেডি তাড়াতাড়ি উঠুন। লিয়াং ওয়ে বলে কেন? হং বলে তাড়াতাড়ি বাইরে আসুন। এরপর লিয়াং ওয়ে রুম থেকে বাইরে আসে। সে সেখানে দেখতে পায় গোলাপ ফুলে পুরো উঠানটা ভরে গেছে। জিকিং এসে একটা ফুল নিয়ে লিয়াং ওয়েকে দে। লিয়াং ওয়ে বলে তুমি এটা ট্রিক্স করেছো, কিন্তু আমার কথা দ্বিতীয় অংশ এখনো বাকি আছে, দেখি সেটা কিভাবে পূরণ করো। জিকিং বলে রাতে মুনলাইট লেকে এসো, সেখানে তোমার জন্য আমি ওয়েট করব। এরপর মহারানী কারাগারে আসে প্রিন্সকে দেখার জন্য। মহারানী বলে জেনারেল লিয়াং আমাকে খবর পাঠিয়েছে, সে তোমাকে কোনো কারণ ছাড়াই ফাঁসানোর চেষ্টা করছে। এখন সময় হয়েছে তোমাকে এর রিভেঞ্জ দিতে হবে। প্রিন্স বলে আমি চাই না ভাইয়ের সাথে যুদ্ধ করতে, আমি চাই তার সাথে সবকিছু ঠিক করে নিতে। মহারানী বলে তুমি কি পাগল? লিয়াং ওয়ে ছাড়া আমরা সবাই যে কোনো সময় বন্দী হয়ে যেতে পারি। জিকিং অনেক সন্দেহ প্রবণ, সে যে কোনো সময় আমাদেরকে বন্দী করে ফেলবে এবং আমাদেরকে অ্যাটাক করবে। মহারানী বলে আমি আগে তোমাকে এখান থেকে বের করার একটা উপায় খুঁজে বের করি। এদিকে জিকিং মুনলাইট লেকে এসে দাঁড়িয়ে আছে। ইউনাক বলে ম্যাজেস্টি তিনি কি এখানে আসবেন? জিকিং বলে সে আসবে। তখন দেখানো হয় গার্ডরা লিয়াং ওয়েকে জোর করে তুলে নিয়ে এসেছে। লিয়াং ওয়ে রেগে বলে আমি তোমাকে ঘৃণা করি, এটা কতবার বলবো? আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি কিছুই দেখতে চাই না। জিকিং তখন তাকে একটা কিস করে দেয়। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিকিং মেড হং কে তার সাথে নিয়ে আসে। মেড হং বয়ে নীল ডাউন হয়ে যায়। তখন সেখানে অনেক মেডদেরকে দেখানো হয়। জিকিং বলে আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি একটা প্রশ্ন করার জন্য। তোমরা সবাই লিয়াং ওয়ের অনেক কাছের মেড, তাই তোমরা বলো তার রাগ কিভাবে ভাঙবে? মেড হং বলে এটা আমি বলতে পারবো। হং বলে মাই লেডি সব সময় বলে ড্রামাতে একটা কিস হাজারো শব্দের থেকে বেশি কিছু। এর মাধ্যমে ফ্ল্যাশব্যাকটা শেষ হয়ে যায়। লিয়াং ওয়ে কিস করা দেখে অনেক রেগে যায়, জিকিং কে মারতে থাকে। জিকিং বলে একবার উপরের দিকে তাকাও। লিয়াং ওয়ে যখন উপরে তাকায় সে সেখানে অনেক ল্যান্টেন দেখতে পায়। এখন আমি এটা করেছি, পরে না হয় তোমার জন্য তারা তৈরি করব। তাছাড়া আমার ওয়ার্ল্ডের রাতটা ছিল খুবই ভয়ঙ্কর অন্ধকার, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার ওয়ার্ল্ডে অনেক তারার আলো দেখেছি। জিকিং লিয়াং ওয়েকে বলে আমার ভুল হয়েছে, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর এখন থেকে আমি কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবো না, তোমার কাছ থেকে কিছু লুকাবো না, আর এমন কিছু করব না যাতে করে তুমি অনেক হার্ট হও। লিয়াং ওয়ে বলে তাহলে প্রমিস করো। লিয়াং ওয়ে বলে আমি প্রমিস করছি যে কখনো মিথ্যা বলবো না, একে অপরের থেকে কোনো কিছু লুকাবো না। এর মধ্যে থেকে যদি কেউ প্রমিস ভাঙে তাহলে একে অন্যের সাথে কখনো দেখা করব না। জিকিং বলে ঠিক আছে। এদিকে মহারানী প্রিন্সকে আর্মিদের টোকেন দিয়ে বলে এখন ঠিক সময় জিকিং এর উপর অ্যাটাক করা। জেনারেল লিয়াং তোমার সাথে আছে। এরপর সিন কাট হয়ে যায়। জিকিং ও লিয়াং ওয়ে ইম্পেরিয়াল গার্ডেনে বসে খাবার খাচ্ছিল। জিকিং লিয়াং ওয়ের সাথে অনেক ফ্লার্ট করছিল। হঠাৎ করে থার্ড আঙ্কেল এসে জিকিং এর কানে কিছু বলে। এটা শুনে জিকিং অনেক রেগে যায়, কিন্তু তখন সেখানে প্রিন্স ও জেনারেল তাদের সৈন্যদের নিয়ে আসে। লিয়াং ওয়ে এটা দেখে তার বাবাকে বলে চলে যেতে, কিন্তু থার্ড আঙ্কেল বলে প্যালেসের সৈন্য নিয়ে ঢুকেছে, এটা অনেক বড় অপরাধ। প্যালেসে
প্যালেসে সৈন্য নিয়ে ঢুকেছে, তাই এভাবে চলে যেতে পারে না। এরপর সে প্যালেসের গার্ডদের দিয়ে তাদের ঘিরে ফেলে। এটা দেখে লিয়াং ওয়ে হাঁটু গিরে বসে বলে, প্লিজ তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে যেতে দাও। কিন্তু থার্ড আঙ্কেল জিকিং কে এটা করতে নিষেধ করে। জেনারেল লিয়াং ওয়ে কে নিষেধ করে জিকিং এর কাছে ক্ষমা চাইতে। জেনারেল বলে, সে তোমাকে মারার চেষ্টা করেছে, এটার জন্য যদি আমাকে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করতে হয় তাহলে আমি সেটাই করে যাব। জিকিং প্রিন্স কে বলে, তুমি কি ক্ষমা চাইবে না? প্রিন্স বলে, কখনো না। জিকিং তখন লিয়াং ওয়ে কে বলে, সরি, আমি তাদেরকে ক্ষমা করতে পারবো না। লিয়াং ওয়ে তখন তলোয়ার নিয়ে নিজের গলায় ধরে। সে বলে, আমার বাবাকে যেতে। জেনারেল লিয়াং অনেকবার লিয়াং ওয়ে কে তলোয়ার নামাতে বলে, কিন্তু লিয়াং ওয়ে জিদ করতে থাকে। এটা দেখে জিকিং বলে, ঠিক আছে, আমি তাকে মারবো না। যেহেতু জেনারেল আগের রাজার সেবা করেছে এবং তিনি দেশের মানুষকে প্রোটেক্ট করেছে, কিন্তু তিনি যেহেতু ফাসাদের সৈন্য নিয়ে বিদ্রোহ করতে এসেছে, এর জন্য তাকে কিছু শাস্তি পেতে হবে। গার্ডদের বলে জেনারেলকে নিয়ে যেতে। জিকিং প্রিন্স কে বলে, তুমি এখনো ক্ষমা চাইবে না? লিয়াং ওয়ে বলে, তুমি তাকে ক্ষমা করে দাও। জিকিং রেগে বলে, তুমি কেন সব সময় তাকে প্রোটেক্ট করো এবং তার পক্ষে থাকো? জিকিং প্রিন্স কে বলে, আমি তোমার জন্য দুটা ওয়াইন এনেছি, একটাতে পয়জন দেওয়া, অন্যটা ভালো। তুমি এখান থেকে যে কোনো একটা বেছে নিবে। তুমি যদি ভালো ওয়াইনটা বেছে নিতে পারো তাহলে আমি সবাইকে ক্ষমা করে দিব। তখন প্রিন্স একটা ওয়াইন পান করে, এটা ছিল পয়জন দেওয়া ওয়াইন। প্রিন্স নিচে পড়ে যায়। সে জিকিং কে বলে, আমি জানি এখানে দুটো কাফে পয়জন ছিল। প্রিন্স সেখানেই মারা যায়। লিয়াং ওয়ে বলে, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আমার এখানে আসাটাই উচিত হয়নি। এটা বলে সে চলে যেতে থাকে। কিন্তু তখন ড্রামার প্লট অনুযায়ী একজন লেডি এসে লিয়াং ওয়ের দিকে অস্ত্র ছুড়ে মারে। লিয়াং ওয়ে সেখানে আহত হয়ে পড়ে। জিকিং গার্ডদেরকে বলে তাড়াতাড়ি কিলারকে ধরতে। জিকিং অনেক কান্না করছিল। লিয়াং ওয়ে বলে, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে? জিকিং বলে, তুমি সব সময় আমার স্ত্রী আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপর লিয়াং ওয়ে মারা যায়। এরপর আবারও লিয়াং ওয়ে কে ওয়েডিং নাইটে দেখানো হয়। এটা ছিল 13তম বার। জিকিং এসে লিয়াং ওয়ে কে বলে, কি হয়েছে? লিয়াং ওয়ে তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। জিকিং তখন তাকে একটা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। এরপর লিয়াং ওয়ে বসে লিখছিল। সে বলে, যে করে হোক আমাকে এই গল্পটা চেঞ্জ করতে হবে। এই পর্বগুলো আমি অনেকবার পড়েছি এবং প্রত্যেকবার আমাকে মারা যেতে হয়েছে। যে করে হোক আমাকে এই চক্র থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে এবং এটা ভাঙার উপায় খুঁজে বের করতে হবে। এরপর সিন কাট হয়ে যায়। জিকিং ও মহারানী দাঁড়িয়ে ছিল। লিয়াং ওয়ে কে দেখানো হয় সে অদ্ভুত আচরণ করতেছিল, পাগল হওয়ার অ্যাক্টিং করতে থাকে। এটা দেখে মহারানী জিকিং কে বলে তাকে প্যালেস থেকে বের করে দিতে। এরপর মিড হং ও লিয়াং ওয়ে কে প্যালেসের গেটে দেখানো হয়। লিয়াং ওয়ে পিছনে প্যালেসের দিকে তাকায় আর বলে, সবচেয়ে ভালো উপায় হলো গল্প থেকে অনেক দূরে চলে যাওয়া। সে জিকিং এর কাছ থেকে ক্ষমা চায়। সে গল্পের এই অংশের মধ্যে থাকার সাহস নেই এর জন্য। লিয়াং ওয়ে বলে, বারবার তোমার মুখোমুখি হওয়ার সাহস আমার নেই। সবকিছু ঠিক থাকলেও আমাদের ভাগ্য ঠিক নেই, আমরা কখনো এক হতে পারবো না। তাই কিছু ঘটার আগে আমি তোমার থেকে আলাদা হয়ে যাচ্ছি। এরপর সে ক্যারেজে করে চলে যেতে থাকে। সে অনেক স্যাড ছিল। লিয়াং ওয়ে বলে, এখন স্ক্রিপ্ট অনুযায়ী লেডি জেন ও জিকিং এর বিয়ে হবে। এরপর জিকিং ও লেডি জেনকে দেখানো হয় ওয়েডিং ড্রেসে। তারা উইশিং ট্রি এর কাছে এসেছিল টোকেন বাঁধতে। তখন সেখানে স্নোফল হচ্ছিল। এটা দেখে লেডি জেন স্নোফল নিয়ে অনেক এনজয় করতে থাকে। এদিকে লিয়াং ওয়ে স্নোফল দেখে অনেক আপসেট হয়ে যায়। লেডি জেন যখন স্নোফল নিয়ে এনজয় করতেছিল তখন জিকিং এর মাথায় লিয়াং ওয়ে এর সাথে কাটানো স্মৃতিগুলো আসতেছিল। লিয়াং ওয়ে স্নো গুলো টাচ করে অনেক স্যাড হয়ে যায়। সে যখন পিছনে ফিরে তখন সে সেখানে জিকিং কে দেখতে পায়। জিকিং এসে তাকে কিস করে নেয়। জিকিং লিয়াং ওয়ে কে বলে, আমার সবকিছুই মনে আছে, তোমার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো, তুমি আমার স্ত্রী। এরপর দুজনে হাঁটতেছিল। জিকিং বলে, আমি আগে ভাবতাম যে এই রাজ্যটাই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। এরপর দুজনে কিস করে। এরপর দুজনে ঘুড়ি উঠাতে থাকে, কিন্তু হঠাৎ করে জিকিং উধাও হয়ে যায়। লিয়াং ওয়ে তাকে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। হঠাৎ পিছন
থেকে জিকিং এসে তাকে জড়িয়ে ধরে। জিকিং বলে, আমার মনে হচ্ছিল যেন আমি কিছু স্মৃতি হারিয়ে ফেলছি। তোমার সাথে আমি ঘুড়ি উড়াচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি এখানে কিভাবে আসলাম আমি জানি না। লিয়াং ওয়ে এটা শুনে তাকে জড়িয়ে ধরে। এরপর দুজনে খাবার খাচ্ছিল, কিন্তু জিকিং আবারও উদাও হয়ে যায়। এভাবে অনেকবার হতে থাকে। পরের দিন সকালে লিয়াং ওয়ে প্রিন্সের সাথে দেখা করতে আসে। সে প্রিন্সকে বলে, তুমি আমার সব সময় ভালো বন্ধু ছিলে আর থাকবে, আর তোমাকে যেটা আনতে বলেছি তুমি সেটা এনেছো। প্রিন্স বলে, এটা খুব বিপজ্জনক। লিয়াং ওয়ে বলে, সমস্যা নেই, এই মেডিসিনটা শুধু আমি আমার প্রোটেকশনের জন্য ইউজ করব। এরপর সে ও জিকিংকে ওয়েডিং ড্রেসে উইশিং টি এর কাছে দেখানো হয়। লিয়াং ওয়ে বলে, আজ এখানে কোনো রাজা বা রানী নেই, আমি তোমাকে আবারও এখানে বিয়ে করতে চাই। আমি চাই আমরা যেন একসাথে বৃদ্ধ হই। এরপর সে জিকিংকে বলে, তুমি কি ওয়াইন পান করবে? জিকিং বলে, এরপর দুজনে ক্রস ওয়াইন পান করে। লিয়াং ওয়ে বলে, আমি যদি হারিয়ে যাই তুমি কি আমাকে খুঁজে বের করবে? জিকিং তখন অনেক ইমোশনাল হয়ে বলে, তুমি যদি হারিয়ে যাও আমি তোমাকে পুরো পৃথিবীর কোনায় কোনায় খুঁজবো। এতে যদি আমার 1 দশক বা 100 বছর বা 1000 বছর লাগে তাও আমি তোমাকে খুঁজবো, এতে আমার কোনো রিগ্রেট নেই। লিয়াং ওয়ে বলে, তাহলে চলো আমরা একটা প্রমিস করি। এরপর সিন কাট হয়ে যায়। লিয়াং ওয়ে কে ট্রেনিং সেন্টারে দেখানো হয়। তাকে অনেক স্যাড দেখাচ্ছে। সে বলে, আমি মনে করছি যে পয়জন ওয়ানটা খেলে ড্রামাটা আবার শুরু হবে, আমি আবার তাকে দেখতে পারবো, সারাটা জীবন তার সাথে কাটাতে পারবো, কিন্তু এবার সবকিছু বদলে গেছে। লিয়াং ওয়ে বলে, আমার ভালোবাসা ততটাই শক্তিশালী যতটা আমার চোখ দেখতে পায়। মানুষ চায় তার স্বপ্নের ভিতর ডুবে থাকতে, কিন্তু যখন তারা সত্যিকারে জেগে উঠে তখন তাদের প্রিয় মানুষটাকে কোথাও খুঁজে পায় না, তাদের ফিলিংস এর কোথাও কোনো জায়গা নেই। লিয়াং ওয়ে বলে, এটা আমার ভাগ্য আমার সাথে খেলেছে। সে অনেক আপসেট হয়ে বসে থাকে। হঠাৎ করে কেউ একজন এসে তার সাথে প্রিঙ্কি প্রমিস করে। এরপর তাকে দেখানো হয় এটা ছিল জিকিং। লিয়াং ওয়ে অনেক খুশি হয়ে যায়। লিয়াং ওয়ে জিকিং কে হাগ করে নেয়। এর মাধ্যমে এই ড্রামা সিজন 1 শেষ হয়ে যায়। তোমাদের যদি ড্রামাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ড্রামা সিজন 2 আছে, সেটা আমি এক্সপ্লেন করব কিনা তা তোমরা কমেন্টে জানিও প্লিজ।